হিমবাহ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আপনি কি জানেন হিমবাহের শ্রেণীবিভাগ কে করেন? নুনাটক্স কোথায় দেখা যায়? সর্ববৃহৎ আইস ক্যাপ বা গ্লেসিয়ার ক্যাপ কোনটি? বিশ্বের বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? তো এগুলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, পঞ্চায়েত, সব ধরনের পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। তো চলুন বেশি না দেরি করে আমরা জেনে নিই হিমবাহের বিভিন্ন কাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথমে আমরা যে প্রশ্নটা দেখব ১ নম্বর, হিমবাহ শ্রেণীবিভাগ করেন বিজ্ঞানী অহলম্যান ১৯৪৮ সালে। ১১টি হিমবাহের শ্রেণীবিভাগের কথা তিনি বলেন। ২ নম্বর, শীতপ্রধান অঞ্চলে তুষারকণাকে বলে নেভে। দেখে নেব ৩ নম্বর প্রশ্ন, নেভের উপর পুনরায় তুষারপাত হলে তুষারের ঘনত্ব বাড়তে থাকে এবং ফলে তৈরি হয় ফার্ন। নেভের উপর পুনরায় তুষারপাত হলে তুষারের ঘনত্ব বাড়তে থাকে এবং তৈরি হয় ফার্ন। তো এখানে আমরা হিমবাহ সৃষ্টির কয়েকটি পর্যায় দেখব। প্রথমে তুষারকণা, পরবর্তী পর্যায়ে নেভে এবং তার পরবর্তী পর্যায়ে ঘনত্ব বাড়লে তৈরি হয় ফার্ন এবং অবশেষে হিমবাহ বা গ্লেচিয়ার। ৪ নম্বর প্রশ্ন, পর্বতের উপর সঞ্চিত বরফের স্তূপকে বলা হয় হিমবাহ। তো হিমবাহ হচ্ছে সঞ্চিত বরফের স্তূপ। ৫ নম্বর প্রশ্ন, হিমবাহ শব্দের অর্থ হলো বরফের স্তূপ। ৬ নম্বর প্রশ্ন, হিমবাহ ৩ প্রকার। একটি হচ্ছে মহাদেশীয় হিমবাহ, ২ নম্বর পাদদেশীয় হিমবাহ, ৩ নম্বর উপত্যকা হিমবাহ। দেখে নেব ৭ নম্বর প্রশ্ন, পার্বত্য বা উপত্যকা হিমবাহের উদাহরণ হচ্ছে জেমু, গঙ্গোত্রী ও যমুনেত্রী। পরবর্তী কোশ্চেন ৮ নম্বর, বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো আন্টার্কটিকার ল্যাম্বার্ট। ৯ নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ সঞ্চিত হয়েছিল কোয়াটারনারি যুগে। ১০ নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত যে সকল উচ্চ ভূমিভাগ দেখা যায় তাদের এস্কিমোদের ভাষায় বলা হয় নুনাটক। মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত যে সকল উচ্চ ভূমিভাগ দেখা যায় এস্কিমোদের ভাষায় সেগুলোকে বলা হয় নুনাটক। ১১ নম্বর প্রশ্ন, নুনাটক দেখা যায় গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকায়। ১২ নম্বর, নুনাটকের উদাহরণ হচ্ছে মাউন্ট তাকাদি। তো পরীক্ষায় এটি প্রশ্ন এসে থাকে যে নুনাটকের একটি উদাহরণ হলো, তো সঠিক উত্তরটি হবে মাউন্ট তাকাহি। ১৩ নম্বর প্রশ্ন, ক্ষুদ্র আয়তনের মহাদেশীয় হিমবাহকে বলা হয় আইস ক্যাপ বা গ্লেসিয়ার ক্যাপ। ১৪ নম্বর প্রশ্ন, আইসল্যান্ডে আইস ক্যাপকে বলা হয় ওকুল। ১৫ নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ আইস ক্যাপ বা গ্লেসিয়ার ক্যাপ হলো ওকুল। এই যে ওকুল, এটি হচ্ছে সর্ববৃহৎ আইস ক্যাপ বা গ্লেসিয়ার ক্যাপ। ১৬ নম্বর প্রশ্ন, বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো আলাস্কার ম্যালেস্টিনা, ৩,৮০০। পরবর্তী কোশ্চেন ১৭ নম্বর, বিশ্বের বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে আলাস্কার হুবার্ট। এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ১৮ নম্বর প্রশ্ন দেখে নাও, বিশ্বের দ্রুততম হিমবাহ হচ্ছে গ্রিনল্যান্ডের কুয়ারে। ১৯ নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন, এটি কারাকোরাম পর্বতে অবস্থিত এবং এটি ৭৮ মিটার দীর্ঘ। ২০ নম্বর প্রশ্ন, ভারতের অন্যান্য হিমবাহগুলি হল কারাকোরাম পর্বতের বালতোরা, বিয়াকো, ভিস্পার ও রিমো। ২১ নম্বর প্রশ্ন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। হিমশৈল জলের উপরে থাকে ৯/১ এবং জলের নিচে থাকে ৯/৮। ২৪ নম্বর প্রশ্ন, হিমশৈলবাহিত নুড়ি, বালি, পলি, কাদা জমে সৃষ্টি হয় মগ্নচড়া। দেখে নেব ২৫ নম্বর প্রশ্ন, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং জিকেও বলা যায়। টাইটানিক জাহাজ ডুবে যায় হিমশৈলতে ধাক্কা খেয়ে। তো অনেক সময় কুইজ প্রশ্নগুলোতেও এই প্রশ্নটি ধরা হয়, টাইটানিক জাহাজ ডুবে যায় সেটি হচ্ছে হিমশৈলতে ধাক্কা খেয়ে। ২৬ নম্বর প্রশ্ন, পার্বত্য উপত্যকা ও হিমবাহের মধ্যে ফাটলকে বলা হয় বাকস্ফুন্ড এবং হিমবাহের উপর আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে বলা হয় ক্রেভাসে। পার্বত্য উপত্যকা ও হিমবাহের মধ্যে ফাটলকে বলা হয় বাকস্ফুন্ড এবং হিমবাহের উপর আড়াআড়ি বা সমান্তরাল ফাটলকে বলা হয় ক্রেভাসে। ৮ নম্বর প্রশ্ন,
আড়াআড়ি ক্রেভাস বা টান্থভার্ট ক্রেভাস এবং অনুদৈর্ঘ্য ক্রেভাস বা লং লংজিটিউডিনাল ক্রেভাস পরস্পরকে ছেদ করলে সেটি হয় হিম মিনার। দেখে নেব 29 নম্বর প্রশ্ন। ক্রেভাস পার হওয়ার সময় পর্বতারোহীদের সাহায্য নিতে হয় দড়ি বা ল্যাডার। 30 নম্বর কোশ্চেন। নেপালে হিমানি সম্প্রপাত হয়েছিল 2015 সালে। 31 নম্বর প্রশ্ন। হিমবাহ দ্বারা গঠিত উপত্যকা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। দেখে নেব 32 নম্বর কোশ্চেন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে সার্ক, অ্যারেড, পিরামিড চূড়া, রসেমতানে ও ঝুলন্ত উপত্যকা। 33 নম্বর প্রশ্ন দেখে নাও। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে গাভরেখা, বোল্ডার কে, ডামলিন ও কেপ। 34 নম্বর প্রশ্ন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হাতলওয়ালা ডেক চেয়ারের ন্যায় খাড়া ক্ষয়জাত উপত্যকাকে বলা হয় পরি বা সার্ক। এখানে আমরা বেশ কিছু ভাষায় করিকে কি বলা হয় দেখব। স্প্যানিশ ভাষায় এর নাম হচ্ছে হও ও সার্ক, জার্মান ভাষায় কার এবং স্ক্যান্ডিনেভিয়ার ভাষায় কেদল বা বোতন, আর ওয়েলসের ভাষায় বলা হয় ফুম। 35 নম্বর কোশ্চেন। দুটি সার্কের মধ্যবর্তী হিমবাহ গলে হ্রদের সৃষ্টি হলে তাকে বলা হয় পরিহ্রদ বা সার্ক হ্রদ বা টার্ন। পরবর্তী কোশ্চেন 36 নম্বর। দুটি পিরামিড চূড়ার উদাহরণ হচ্ছে আল্পস পর্বতের ম্যাটারহর্ন, হিমালয়ের নীলকণ্ঠ। তো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে হিমালয়ের নীলকণ্ঠ, এটি একটি পিরামিড চূড়ার উদাহরণ। 37 নম্বর প্রশ্ন। রসেমতানে দেখা যায় কাশ্মীরের লিডার নদীর উপত্যকায়। 38 নম্বর এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর গভীরতম ফিয়র্ড হচ্ছে নরওয়ের সেভেন ফিয়র্ড। 39 নম্বর প্রশ্ন দেখব। হিমবাহের নিচে সঞ্চিত গ্রাবরেখা হচ্ছে ভূমি গ্রাবরেখা। 40 নম্বর। একে অপরের উপরে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় রোজেন গ্রাবরেখা। দেখে নেব 41 নম্বর কোশ্চেন। বহির্ধৌত সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেক। বহির্ধৌত সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেক। 42 নম্বর কোশ্চেন। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপকে বলা হয় ড্রামলি। তো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ। তো 4টে অপশান থাকে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে ড্রামলি। 43 নম্বর প্রশ্ন। কেম যখন ধাপে ধাপে সঞ্চিত হয় তখন তাকে বলা হয় কেম সোপান। দেখে নেব 44 নম্বর প্রশ্ন। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত আঁকাবাঁকা শৈলশিরাকে বলা হয় এস্কার। আজকের পর্বে শেষ প্রশ্ন 45 নম্বর এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেটল গর্তে জল জমে হ্রদ সৃষ্টি হলে তাকে বলা হয় কেটল হ্রদ। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন হিমবাহের বিভিন্ন কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ 45টি প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আগে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ। আর এই পর্বের প্রশ্ন উত্তরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।